আজকে আমরা যে বিষয়টির প্রতি আলোকপাত করব এবং আলোচনায় তুলে নিয়ে আসব সেই বিষয়টি হচ্ছে ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির উপরে আমরা আজকে আলোচনা করব এবং আলোচনার বিষয়টিকে আমি একটু সাজানোর চেষ্টা করছি, যে বিষয়টি আমি একটু দেখানোর চেষ্টা করছি পাওয়ার পয়েন্টের মধ্য দিয়ে। সেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আমরা তুলে ধরবো। আচ্ছা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা জানি ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ে পার্ট 4-এ আর্টিকেল নাম্বার 36 থেকে আর্টিকেল 51 এই বিভিন্ন আর্টিকেলের মধ্যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির বিষয়ে আলোচনা রয়েছে এবং সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব। এবং আমার আজকের টপিকটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবং সাধারণত এই চ্যাপ্টার থেকে একটি মডেল কোয়েশ্চেনকে আমি বেছে নিয়ে সেই কোয়েশ্চেনটার উপরে আলোকপাত করার চেষ্টা করছি। এবং সেই কোয়েশ্চেনটি হচ্ছে যে এক্সপ্লেইন দ্য মেইন ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কন্টেইনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের প্রেক্ষাপটে যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির কথা আমরা আমাদের সংবিধানে আছে সেগুলোকে বর্ণনা করতে বলা হয়েছে। তো এখন এই প্রশ্নটি আলোচনা করতে গেলে শুধু সরাসরি আমরা যে ভারতের সংবিধান কর্তৃক বর্ণিত যে নির্দেশমূলক নীতিগুলি সেই নির্দেশমূলক নীতিগুলি শুধুমাত্র আলোচনা করব তা কিন্তু নয়। পাশাপাশি আমরা ভারতের সংবিধানে বর্ণিত এই যে চতুর্থ অধ্যায়ে যে নির্দেশমূলক নীতিগুলিকে দেওয়া হয়েছে সেই নির্দেশমূলক নীতিগুলির বিষয়েও কিন্তু আমরা কতগুলো আলোচনা করার চেষ্টা করব, তার বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং তার আগে একটু জেনে নেওয়া দরকার যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি জিনিসটা কি। যে আমি এখানে বলেছি যে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। These directive principles have been included in the constitution to achieve the aim of social, economic and political justice as mentioned in the preamble of the constitution. These directive principles are the pillar of the welfare state based on equality and justice. অর্থাৎ যে আমাদের ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ে যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলিকে উল্লেখ করা হয়েছে সেই নীতিগুলি হচ্ছে মূলত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার লক্ষ্যে, যেটা কিনা আমাদের সংবিধানের প্রস্তাবনায় প্রত্যেক নাগরিকের জন্য সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল লিবার্টি এবং জাস্টিসের কথা বলা হয়েছে, সেটাকে মান্যতা দিতেই কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলোকে রাখা হয়েছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো কিন্তু রাষ্ট্রের প্রতি সাংবিধানিক নির্দেশ এবং বলা হচ্ছে আমাদের দেশকে একটা জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য এবং সম্পূর্ণরূপে সাম্য এবং ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এই রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি হচ্ছে কিন্তু মূল তার স্তম্ভ। একে বেস করেই কিন্তু আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলোকে বেস করেই এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা ভারতে একটা জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করেছি এই নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে। তো মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমরা রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেই নির্দেশমূলক নীতিগুলির কতগুলো বৈশিষ্ট্যের প্রতি তো আমরা আলোকপাত করব। কি ধরনের বৈশিষ্ট্য আমাদের এই নির্দেশমূলক নীতিগুলিতে রয়েছে সেটা একটু আমাদের দেখা দরকার। প্রথমেই বলে রাখা ভালো যে আমাদের সংবিধান প্রণেতাগণ এই যে নির্দেশমূলক নীতিগুলিকে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে চতুর্থ অধ্যায়ে, সেই অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তারা যে সংবিধানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সবচেয়ে বেশি, সেই সংবিধান হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান। আয়ারল্যান্ডের সংবিধানের দ্বারা প্রভাবিত হয়েই মূলত আয়ারল্যান্ডের সংবিধানের যে রাষ্ট্রের প্রতি যে নির্দেশমূলক নীতিগুলি সেখানে উল্লেখ করা হয়েছে, সেই নির্দেশমূলক নীতিগুলির অনুকরণেই আমাদের সংবিধানের কিন্তু চতুর্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলিকে আমরা স্থান দিই। অনেক সময়
কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন সাধারণত হয়ে থাকে যে ভারতবর্ষে যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিস রয়েছে সেগুলো আমরা কোন দেশের সংবিধান থেকে কোন সংবিধানকে অনুসরণ করে আমরা বা গ্রহণ করেছি সেখান থেকে। অবভিয়াসলি উত্তর হচ্ছে আয়ারল্যান্ড সংবিধান বা আইরিশ কনস্টিটিউশন। এখন এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নয়। ফান্ডামেন্টাল রাইটস আলাদা জিনিস, আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ দ্য গভর্নমেন্ট অফ স্টেট। ভারত রাষ্ট্রের যে মৌলিক, আমরা যদি মৌলিক আইনের কথা বলি তাহলে এখানে যে এই যে বিসি 1636 থেকে 51 নম্বর ধারায় এবং কয়েকটি উপধারাও রয়েছে পরবর্তীকালে যুক্ত হয়েছে, সেই ধারাগুলিতে যে নির্দেশমূলক নীতিগুলির কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের কিন্তু মৌলিক আইন। এগুলো মৌলিক আইন হিসেবে গণ্য হয়। এগুলো নন জাস্টিসিয়েবল। মৌলিক অধিকারগুলো যেমন জাস্টিসিয়েবল বাই দ্য কোর্ট, ইমপ্লিমেন্ট করতে পারে কোর্ট, কোনো কারণে যদি সেটা মানে রাষ্ট্র যদি অবজ্ঞা করে তাহলে নাগরিকরা সেখানে কোর্টে যেতে পারে। নির্দেশমূলক নীতিগুলির ক্ষেত্রে কিন্তু নাগরিকদের এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আদালতে যাওয়ার কোনো অধিকার নেই। আদালত এগুলোকে বিচার করতে পারে না। আদালত এখানে কোন রকম, যেমন আমরা দেখেছি যে রাষ্ট্রের মৌলিক অধিকারগুলির ক্ষেত্রে আদালত 5 রকমের লেখ, নির্দেশ, আদেশ জারি করতে পারে। এখানে কিন্তু আদালতের সে ধরনের কোনো ক্ষমতা নেই, অর্থাৎ আদালত এগুলোকে বিচার করে না। এর পরিধি কিন্তু অনেক বেশি, স্কোপটা অনেক বেশি। ফান্ডামেন্টাল রাইট অপেক্ষা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পরিধিটা অনেক বেশি। সর্বোপরি যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মৌলিক অধিকারগুলিতে বলা হয় যে রাষ্ট্র কি করবে না সেই বিষয়ে বলা হয়, যে রাষ্ট্র এটা করবে না, জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে বৈষম্য করবে না, অস্পৃশ্যতার বিষয় থাকবে না, কারোর প্রতি অসাম্য করবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা হয়। অর্থাৎ কি করবে না, মানে ফান্ডামেন্টাল রাইটস গুলো হচ্ছে নেগেটিভ ইন নেচার, সেগুলো হচ্ছে নয় অর্থক প্রকৃতি সম্পন্ন। সেখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি গুলোর কিন্তু প্রকৃতিটা হচ্ছে পজিটিভ ইন নেচার। এদের প্রকৃতি হচ্ছে পজিটিভ ইন নেচার। এই যে এখানে পয়েন্টটা আমি দেখেছি যে পজিটিভ ইন নেচার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে সদর্থক ভূমিকা সম্পন্ন। রাষ্ট্রের কি করতে হবে, রাষ্ট্রকে কি কি করতে হবে তার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটা একটা ভাইটাল পার্থক্য কিন্তু ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এগুলো কমপ্লিমেন্টারি অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ হয়ে কিন্তু কাজ করে। ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্ডিয়ান সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। সর্বোপরি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের যে সামাজিক প্রেক্ষাপট, সেই সামাজিক প্রেক্ষাপটের মানদণ্ডে কিন্তু আমরা আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি গুলোকে আমাদের সংবিধান প্রণেতাগণ গ্রহণ করেছে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে বলছি, আইডিয়ালিস্ট এন্ড রিয়ালিস্ট। এখানে দু ধরনের বিষয় রয়েছে, কিন্তু কিছু আদর্শগত বিষয় রয়েছে, কিন্তু বাস্তব বিষয় রয়েছে। কারণ আদর্শগত বিষয় এবং বাস্তব বিষয়গুলো আমরা এগুলো আলোচনায় আসবো পরে, যে কিছু বিষয় আছে এখানে আইডিয়ালিস্ট, কিছু বিষয় আছে কিন্তু এখানে রিয়ালিস্ট, যেগুলো বাস্তবসম্মত। আইডিয়ালিস্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে বিশেষ করে ধরো যেমন রয়েছে তোমার পিস, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, ইন্টারন্যাশনাল পিস, এগুলো কিন্তু হচ্ছে মূলত আইডিয়ালিস্ট ইন নেচার। আর অন্যান্য দিকে কতগুলো, যেমন পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে প্রতিষ্ঠা করার সংকল্প থেকে শুরু করে নারী পুরুষের সমান কাজে সমান মজুরি দেওয়ার বিষয় থেকে শুরু করে আরো বেশ কিছু রয়েছে, এগুলো কিন্তু রিয়ালিস্ট ইন নেচার। তাহলে দুটো দিকই রয়েছে। আর সর্বোপরি এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যের মধ্যে একটা বিষয় আমাদের উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে ভারত রাষ্ট্রকে একটা জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে তুলে ধরবার জন্য প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হয়। অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এটা হচ্ছে বেসিস, এটা হচ্ছে পিলার। এই পিলারের উপর, এই স্তম্ভের উপর বেস করেই ভারত রাষ্ট্রকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করা হয়েছে। আচ্ছা,
এখন আমাদের দেখা দরকার যে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির আমরা কথা বললাম, সেই নির্দেশমূলক নীতিগুলিতে আমরা যে বিভিন্ন রকমের নির্দেশমূলক নীতি রয়েছে সেগুলো কি কি তার প্রতি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। আমাদের এই স্লাইডের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যেখানে আমাদের মূলত 6 ধরনের নির্দেশমূলক নীতি আমরা দেখতে পাবো, যে 36 থেকে 51 নম্বর ধারায় যে নির্দেশমূলক নীতিগুলোকে বিধিবদ্ধ করা হয়েছে। রিলেটিং টু সোশ্যাল ডেমোক্রেসি, ভারতকে একটা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য কতগুলো নির্দেশমূলক নীতির বিধান দেওয়া হয়েছে, যেগুলো ভারত রাষ্ট্রকে একটা সামাজিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার কথা বলে। রিলেটিং টু ইকোনমিক ডেমোক্রেসি, যেটা কিনা ভারত রাষ্ট্রকে একটা অর্থনৈতিক গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করবার সংকল্প ঘোষণা করে। গান্ধীয়ান ফিলোসফি, কতগুলো গান্ধীর যে দর্শন, দার্শনিক চিন্তাধারা, সেগুলো কিন্তু আমাদের এই নির্দেশমূলক নীতির মধ্যে সেগুলোকে স্থান দিয়েছে আমাদের সংবিধান প্রণেত্রীবর্গ। আচ্ছা, তারপরে যে এডুকেশন এন্ড কালচার, মূলত শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক কতগুলো নির্দেশমূলক নীতি আছে যেগুলো এখানে স্থান পেয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি সংক্রান্ত কতগুলো নীতি এবং ইন্টারন্যাশনাল পলিসি সংক্রান্ত নীতি। তবে আমরা দেখব কিছু কিছু নীতি যেটা আমাদের গান্ধীয়ান হয়তো ফিলোসফির সঙ্গে যুক্ত আছে, সেটা আবার দেখা গেল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির সঙ্গেও যুক্ত আছে, আবার সোশ্যাল ডেমোক্রেসির সঙ্গে যুক্ত আছে, সেটা কিন্তু গান্ধীয়ান ফিলোসফির সঙ্গেও যুক্ত আছে। এইভাবে আমাদের এই যে 36 থেকে 51 নম্বর ধারায় যে নির্দেশমূলক নীতিগুলির কথা আমরা বলেছি, সেগুলোকে আমরা মূলত 6টি ভাগে ভাগ করে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমরা দেখানোর চেষ্টা করব। আসা যাক প্রথম ধাপ কি আছে। অর্থাৎ আমরা যেখানে বলছি রিলেটিং টু সোশ্যাল ডেমোক্রেসি, ভারত রাষ্ট্রকে একটা সামাজিক গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য যে সমস্ত বিধিবিধানের কথা আমাদের নির্দেশমূলক নীতিতে উল্লেখ রয়েছে সেগুলোর প্রতি আমরা আলোকপাত করার চেষ্টা করব। এবং এখানে আলোকপাত করতে গিয়ে আমরা প্রথমেই দেখব যে কিছু নির্দেশমূলক নীতি আছে যেগুলো ভারত রাষ্ট্রকে একটা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমরা আর্টিকেল ধরে যদি বলি, আর্টিকেল 39A, এই আর্টিকেল 39 এর এ বলছে says that the state shall direct its policy, state shall direct its policy to see that the ownership and control of the material resources of the community are so distributed as best to promote the common good. যাই হোক, এখানে আমি বলেছি এটা আর্টিকেল 39B বললাম, আমি 39A আছে এখানে। 39A আছে সিকিউরিং দ্যাট দ্য সিটিজেন্স মেন অ্যান্ড ওমেন, তাদের বলছে ইকুয়াল রাইট টু অ্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। অর্থাৎ প্রত্যেক ভারতীয় নাগরিক, সে পুরুষ এবং মহিলা যাই হোক না কেন, তারা কি করবে, ইকুয়ালিটি অফ রাইট, তাদের ওয়ার্কের ক্ষেত্রে রাইট থাকবে, অ্যান্ড অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, তারা জীবন ধারণের ক্ষেত্রে পর্যাপ্ত তারা সুযোগ সুবিধা পাবে। সেটা কিন্তু ভারত রাষ্ট্রের সংবিধানে 39 এ নাম্বার ধারাতে সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে এই ক্ষেত্রে কোন রকম সিটিজেনদের প্রতি বৈষম্য করা যাবে না, সেটা পরিষ্কার বলে দেয়, তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকবে। এবং আর্টিকেল 41 নম্বর ধারায় বলা হয়েছে সিকিউরিং দ্য রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন and to public assistance in cases of unemployment, old age, sickness and disablement. রাষ্ট্র কি করবে, রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে, কর্মের অধিকারকে সুনিশ্চিত করবে, শিক্ষার ব্যবস্থাপনা করবে এবং পাবলিক অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করবে। বিশেষ করে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং যারা বিশেষভাবে সক্ষম মানুষ, তাদের জন্য রাষ্ট্র কি করবে, কিছু ব্যবস্থা নিশ্চিত করবে। সেটা আর্টিকেল 41 বলেছে। সোশ্যাল ডেমোক্রেসি, সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশ রাষ্ট্রের প্রতি। 42 নম্বর ধারায় বলা হয়েছে যে কি করবে, স্টেট shall securing just and human condition of work and for maternity relief,
এই যে মানবিক পরিবেশ তৈরি করা, তারা ন্যায়ের জন্য মানবিক একটা পরিবেশ তৈরি করা এবং কর্মক্ষেত্রে ম্যাটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন যে রিলিফের ব্যবস্থা, ছুটির ব্যবস্থা, আমরা যে মাতৃত্বকালীন যে ছুটি মহিলারা কর্মক্ষেত্রে ভোগ করে, সেটা কিন্তু এই যে 42 নম্বর ধারা, সেই 42 নম্বর ধারায় কিন্তু সাংবিধানিক নির্দেশ রাষ্ট্রের প্রতি দেওয়া হয়েছে বলে তারই প্রেক্ষাপটে কিন্তু এটা কার্যকরী। তারপরে 46 নম্বর ধারায় বলা হয়েছে যে স্টেট শ্যাল প্রমোট দ্য educational and economic interest of the weaker sections of the people, particularly scheduled castes, scheduled tribes and other backward কমিউনিটির জন্য রাষ্ট্র কি করবে, তাদের জন্য এডুকেশনাল এবং ইকোনমিক ইন্টারেস্টকে প্রমোট করার ব্যবস্থা করবে এবং এই ধরনের উইকার সেকশনকে রাষ্ট্র কি করবে, সহযোগিতা করবে, তাদের এগিয়ে আসার, সামনের দিকে এগিয়ে আসার জন্য সুযোগ পায় সেই ব্যবস্থা করবে। এটাও কিন্তু সোশ্যাল ডেমোক্রেসি তখনই ফুলফিল হয় যখন সকলের মধ্যে সুযোগ সুবিধা বন্টন করার একটা ব্যবস্থা থাকে। আর্টিকেল 47 এ বলা হয়েছে স্টেট শ্যাল রিগার্ডস ইটস প্রাইমারি ডিউটি টু রেইজ দ্য লেভেল অফ নিউট্রিশন এন্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। শুধু তাই নয়, এখানে ইনটক্সিকেটেড যে বিভিন্ন রকম ড্রাগস, বিভিন্ন রকম মাদক দ্রব্য রয়েছে, সেগুলো যাতে মানে চারিদিকে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও রাষ্ট্রকে দেখতে হবে এবং রাষ্ট্রের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে যে অপুষ্টিজনিত কারণে যেন মানুষের মৃত্যু না ঘটে, পৌষ্টিক বিষয়টার লেভেলটাকে আরো হাই করা এবং পাবলিক হেলথ, জনস্বাস্থ্য যেন ইমপ্রুভ হয়, তার যেন পর্যাপ্ত আমরা ইমপ্রুভ করার ব্যবস্থা করতে পারি, সেদিকে লক্ষ্য রাখার কথা এবং সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় ধরনের যে নির্দেশমূলক নীতির কথা বলেছি, রিলেটিং টু দা ইকোনমিক ডেমোক্রেসি, অর্থনৈতিক আদর্শ ভিত্তিক যে আমরা গণতন্ত্রের কথা বলেছি, যে গণতন্ত্রে আমরা অর্থনৈতিক বিষয়গুলিকে তুলে ধরার কথা বলেছি। আমরা প্রথমেই বলেছি যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো কিন্তু মূলত রাষ্ট্রকে কি করে, একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করার কথা বলে। সেখানে আর্টিকেল 39B, আর্টিকেল 39B কথা আমাদের এখানে বলতেই হয়, যেখানে বলা হয়েছে আর্টিকেল 39B সেজ কি বলেছে, says that the state shall direct its policy to see that the ownership and control of the material resources of the community are so distributed as best to promote the common good. স্টেট কি করবে, নির্দেশ দেবে, কি ধরনের নির্দেশ দেবে, যে বিভিন্ন রকমের যে ওনারশিপ এর মালিকানা রয়েছে, যেগুলো কন্ট্রোল করে, মালিকানাধীন বিষয়, বিভিন্ন বিষয় রয়েছে, সেখানে যাতে একটা কি হয় যে সাধারণ মানুষের স্বার্থেই সেগুলো যাতে যথাযথভাবে সেই রিসোর্স গুলো ডিস্ট্রিবিউট হয়, সেই বিষয়টা রাষ্ট্র কিন্তু দেখবে। 39 বি তে বলা হয়েছে। আর্টিকেল 39 সি বলা হয়েছে যে স্টেট শ্যাল operations of the economic system does not result in the concentration of wealth and means of protection of one place. এখানে রাষ্ট্র কি করবে, যে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে এমন ভাবে দেখবে যাতে কি হয়, যে ওয়েলথ এন্ড মিনস অফ প্রোডাকশন অফ ওয়ান প্লেস, একটা জায়গায় যেন রাষ্ট্রের সমস্ত রকম সম্পদ অর্জনের যে মানদণ্ডগুলো, সেগুলো যেন এক জায়গায় কেন্দ্রীভূত না হয়, সেই বিষয়টিকে রাষ্ট্র দেখবে। 39D বলেছে the state shall see that there is equal pay for equal work for both men and women. প্রত্যেক নারী এবং পুরুষ সমান কাজের জন্য সমান মজুরি প্রদানের যে ব্যবস্থা, সেটা কিন্তু পরিষ্কারভাবে এই আর্টিকেল 39 ডি তে বলা হয়েছে এবং রাষ্ট্রের এই যে নির্দেশমূলক নীতিতে এই কথাটি বলা হয়েছে। এর মধ্য দিয়ে ইকোনমিক গণতন্ত্রের মানেই হচ্ছে সাম্য থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে। সাম্য, স্বাধীনতা এবং ন্যায় বিচার ছাড়া গণতন্ত্র হতে পারে না। তাহলে সাম্য কি, কাজের ক্ষেত্রেও সাম্য থাকতে হবে, সমান কাজের জন্য সমান মজুরি দেওয়ার ব্যবস্থা যে 39 ডি নাম্বার আর্টিকেলে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, রাষ্ট্রের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এটা করতে না পারলে কখনোই একটি রাষ্ট্রে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না, রাষ্ট্র সেখানে জনকল্যাণমূলক ব্যবস্থা সেখানে কার্যকর হতে পারে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 39 ডি নাম্বার ধারায় একদম পরিষ্কার ভাবে রাষ্ট্রের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। 41 নম্বর ধারায় বলা হয়েছে যে স্টেট asks the state to give within its limits the right to work to its citizen. রাষ্ট্র তার নিজের সীমার মধ্যে
প্রত্যেকটা মানুষের কর্মের অধিকারকে সুনিশ্চিত করবে এই বিষয়ে রাষ্ট্রের প্রতি একটা নির্দেশ দেওয়া হয়েছে 41 নম্বর ধারায়। এবং 43 নম্বর ধারায় বলা হয়েছে টু সিকিউর টু অল ওয়ার্কার্স ওয়ার্ক, লিভিং, ওয়েজেস, কন্ডিশন ফর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, ফুল এনজয়মেন্ট অফ লেজিও। এইখানে যে প্রত্যেকটা মানুষের কাজ করার বিষয়টি, তাদের বেঁচে থাকার জন্য যে পর্যাপ্ত পরিমাণে তাদের মজুরি দেওয়া, কন্ডিশন অফ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, ফুল এনজয়মেন্ট লেজিওর, এই বিষয়গুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখলাম তৃতীয় আর এক ধরনের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা আমরা বলেছি, সেটা হচ্ছে রিলেটিং টু দা গান্ধিয়ান ফিলোসফি। গান্ধিয়ান দর্শনের উপর ভিত্তি করে যে ধরনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে আমরা কয়েকটি ধারাকে দেখতে পাবো, এবং তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আর্টিকেল 40। আর্টিকেল 40 says that the state shall take steps to organize village panchayat as unit of self government। এই যে রাষ্ট্রের প্রতি বলা হয়েছে, যে এই আর্টিকেলটা বলেছে স্টেট shall take steps to organize village panchayat as unit of self government। একটা এই যে সেলফ গভর্নমেন্টের ইউনিট হিসাবে রাষ্ট্র যেন ব্যবস্থাপনা গ্রহণ করে ভিলেজ পঞ্চায়েত গঠন করার জন্য। এবং মূলত আমাদের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে উঠেছে, সেই আর্টিকেল 40 নম্বর ধারায় রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিতে সংবিধানে ব্যবস্থাপনা ছিল বলেই কিন্তু আমরা পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে গ্রহণ করেছি। আর্টিকেল 43 কি 43 এ বলেছে, যে এই 43 নম্বর আর্টিকেল বলেছে the state shall endeavor to promote categories industries। এই ক্যাটেস ইন্ডাস্ট্রিজ কে যেন রাষ্ট্র কি করে, সেটাকে আরো বেশি প্রমোট করে, তার ব্যবস্থা করতে হবে। গবাদি পশু সংক্রান্ত যে শিল্প, সেইগুলো ফার্ম ইন্ডাস্ট্রি গুলোকে বেশি করে ডেভেলপ করার জন্য পরিষ্কার বলা হয়েছে। 46 নম্বর ধারায় বলা হয়েছে যে স্টেট shall promote the educational and economic interest of the weaker sections of the people। আমরা একটু আগে বললাম এটা, সুতরাং আমরা ইকোনমিক ডেমোক্রেসির ক্ষেত্রে ও সোশ্যাল ডেমোক্রেসির ক্ষেত্রে ওটাকে দেখেছি। আচ্ছা, এবার আর্টিকেল 47 কি বলে, স্টেট shall regards its primary duty to raise the level of nutrition। এটাও আমরা কিন্তু বলেছি যে সেখানে কিন্তু ইনটক্সিকেটেড যে বিভিন্ন রকম ড্রিঙ্কস এন্ড ড্রাগস এর কথা আমি বললাম, সেগুলো মানে যেগুলো মানুষ জনস্বার্থের পক্ষে ক্ষতিকারক, সেই বিষয়গুলোর প্রতি একটা নিষেধ বা নিষেধাজ্ঞা রাষ্ট্র জারি করবে, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। আর্টিকেল 48 বলছে যে অর্গানাইজ এগ্রিকালচার এন্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। শুধু এগ্রিকালচার কৃষিজাত বিষয় এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি তৈরি করবে তা নয়, সেটা হতে হবে মডার্ন এন্ড সায়েন্টিফিক লাইন্সকে, গাইডলাইন্সকে মেনে, আধুনিক পদ্ধতিতে এবং বিজ্ঞানসম্মত উপায়কে মেনে আমরা যেন সেই ইয়েগুলো করি, এই এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি ব্যবস্থা করি, সেই বিষয়টির প্রতি উল্লেখ করা হয়েছে। এবার চতুর্থ ধরনের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে, সেটা হচ্ছে এডুকেশনাল এন্ড কালচার রিলেটেড। এডুকেশন এবং কালচার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা দেখব সংবিধানের 41, 45, 46 এবং 49, মূলত এই 4টি আর্টিকেলের মধ্যে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে, যে না, আর্টিকেল 41 নম্বর ধারায় বলা হয়েছে যে says that the state shall endeavor to secure to its citizen the right to education। এইটা এই রাইট টু এডুকেশন, সেটা আমরা আবার 45 নাম্বার ধারায় দেখব যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে ফর অল চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14 ইয়ার। আমি ব্র্যাকেট দেখেছি উইদিন এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। প্রথমে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে এই যে 41 নাম্বার ধারায় যে সিটিজেনদের রাইট টু এডুকেশনের কথা বলা হয়েছে, আর 45 নাম্বার ধারায় বলা হলো যে রাষ্ট্র কি করবে, 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিশুর জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের ব্যবস্থা করবে। সেটা 10 বছরের মধ্যেই কিন্তু ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা আমাদের দেশের পলিসি মেকাররা, আমাদের দেশের যারা পলিসি মেকার রয়েছেন, তারা কিন্তু এটা করতে ব্যর্থ হয়েছে। প্রথম 10 বছর তো করতে পারেনি। আমরা দেখলাম কবে এটা হলো, যে আমরা দেখলাম 86তম সংবিধান সংশোধনী হলো 2002 খ্রিস্টাব্দে 86তম সংবিধান সংশোধনী হলো। সেই 86তম সংবিধান সংশোধনীতে আমরা দেখলাম 21 এর এ নাম্বার ধারা যুক্ত হলো, এবং 21 এর এ নাম্বার ধারা যুক্ত করে আমরা কি করলাম, যে প্রত্যেক 6 থেকে 14 বছর বয়স্ক সন্তান সন্ততি ছেলে মেয়েদের তারা যেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পেতে পারে, সেই বিষয়টিকে আমরা এখানে নিশ্চিত করলাম এবং সংবিধানে আমরা ঢুকালাম। আমরা একই সঙ্গে আরেকটি বিষয় 51
51 যে আমাদের 10 রকমের যে পার্ট 4B তে, পার্ট 4A তে যেখানে আমরা 10 রকমের নাগরিকদের মৌলিক কর্তব্য 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী এনেছিলাম, সেখানে আমরা কি করলাম, আরেকটি 11 নম্বর মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করলাম যে 6 থেকে 14 বছর বয়স্ক প্রত্যেক সন্ততিকে, প্রত্যেক শিশুকে বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেক পিতা মাতার কর্তব্য হিসেবে উল্লেখ করলাম। তাহলে যেটা ফার্স্ট 10 ইয়ারের মধ্যে করার কথা ছিল সেটা কিন্তু আমরা করতে করতে করলাম কোথায়, আফটার 55 ইয়ার্স অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশন, 52 ইয়ার্স অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনস্টিটিউশন। তাহলে 52 বছর লেগে গেল আমাদের সংবিধান তৈরি হওয়ার পরে, যেটা 10 বছরে করার কথা ছিল সেটাকে করতে। যাই হোক, এটা রাষ্ট্রের প্রতি নির্দেশ ছিল, সেই জন্য রাষ্ট্র যতটা পেরেছে করেছে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করবার জন্য। না করলে যেহেতু এটা আদালতে যাওয়া যায় না, না হলে তো আদালতে যাওয়ার প্রভিশন থাকলে তো মানুষ আদালতে যেতেই পারত। আর্টিকেল 46, 46 নম্বর আর্টিকেলে কি বলছে, প্রমোট দ্য এডুকেশনাল এন্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ উইকার সেকশন। এই যে উইকার সেকশন, সমাজে যারা দুর্বল শ্রেণীর মানুষ, তাদের জন্য, তাদেরকে এডুকেশনাল এন্ড ইকোনমিক ইন্টারেস্ট, তাদের স্বার্থ, অর্থনৈতিক এবং শিক্ষা সংক্রান্ত স্বার্থ সংরক্ষণ করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং পরবর্তীকালে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে, সেটা সংবিধানে 46 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে আছে। আর্টিকেল 49 কি বলছে, এইখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে পার্লামেন্ট বিভিন্ন সময় যে ধরনের মনুমেন্ট, প্লেস, অবজেক্ট অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট যেগুলোর মধ্যে রয়েছে, এই ধরনের বিষয় যেগুলোকে পার্লামেন্ট টাইম টু টাইম ডিক্লেয়ার করবে যে এইগুলোকে প্রোটেক্ট করা দরকার, সেগুলোকে রাষ্ট্র প্রোটেক্ট করবে, এই বিষয়ে কিন্তু আর্টিকেল 49 বলা হয়েছে। মানে কোন কোন মনুমেন্ট, কোন কোন প্লেস, কোন কোন অবজেক্ট, কোন কোন আর্টিকেলকে প্রোটেক্ট করতে হবে, সেই বিষয়ে কিন্তু একদম পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে আর্টিকেল 49 নম্বরে। রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, কতগুলো পলিসি রয়েছে যেগুলো একেবারে আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই বিষয়গুলোকে আমাদের এখানে তুলে ধরতেই হবে। এই ধরনের বিষয়গুলির মধ্যে আর্টিকেল 38 এটা গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে স্টেট শ্যাল এন্ডেভিওর টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। মানুষের জনকল্যাণ সাধন করবার জন্য রাষ্ট্র কতগুলো ব্যবস্থা গ্রহণ করবে সেই সংক্রান্ত বিষয়ে আর্টিকেল 38 নম্বরে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা গান্ধিয়ান ফিলোসফিতে উল্লেখ করেছিলাম আর্টিকেল 40 কথা, যেখানে আমরা বলেছিলাম রিলেটস টু অর্গানাইজেশন ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট। সেটা কিন্তু দেখো একদিকে যেমন গান্ধিয়ান ফিলোসফিকে বেস করে তৈরি করা হয়েছে, আর এই ভিলেজ পঞ্চায়েত একটা তৈরি করার জন্য সেলফ গভর্নমেন্টের একটা ইউনিট হিসেবে ভিলেজ পঞ্চায়েতকে তৈরি করার বিষয়টি, সেটা কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মধ্যে রেখেছি। আমি প্রথমেই বলেছিলাম যে কিছু বিষয় যেটা কিনা গান্ধিয়ান ফিলোসফির মধ্যে আছে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির মধ্যেও আছে, আবার সোশ্যাল ডেমোক্রেসির মধ্যেও কিন্তু কত বিষয় আছে যেগুলো আবার গান্ধিয়ান ফিলোসফির মধ্যেও তার স্থান রয়েছে। আর্টিকেল 44 এ বলা হয়েছে, আর্টিকেল 44 কি বলেছে, সিকিউর ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এই যে ইউনিফর্ম সিভিল কোড গঠনের কথা, যেটা আর্টিকেল 44 এ বলা হয়েছে, the state shall endeavor to secure for the citizens a uniform civil code, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, সেই সারা ভারতবর্ষে একই রকমের দেওয়ানি বিধি তৈরি করার বিষয় আর্টিকেল 44 রয়েছে। এটা নিয়ে বিভিন্ন বিস্তারিত তর্ক বিতর্ক আছে, কিন্তু আমাদের আর্টিকেল নাম্বারটা মনে রাখতে হবে। 44 নম্বর ধারায় এই সম্পর্ক বিষয়ে বলা হয়েছে। এবং 50 নম্বর ধারায় বলা হয়েছে যে 50 নম্বর ধারায় বলা হয়েছে যে স্টেট take steps to separate the judiciary from the executive in the public services in the state। বিশেষ করে মানে জনসেবার সঙ্গে যুক্ত যে সমস্ত পোস্ট রয়েছে, যেখানে পাবলিক সার্ভেন্টরা যুক্ত হয়েছে, প্রশাসনিক ব্যক্তিরা যুক্ত হয়েছে, সেই জায়গায় জুডিশিয়ারি বিচার বিভাগের সঙ্গে এক্সিকিউটিভ অর্থাৎ কিনা শাসন বিভাগ, বিচার বিভাগের সঙ্গে শাসন বিভাগকে কি করতে হবে, আলাদা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ এক জায়গায় মিলে কাজ করবে না, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আর্টিকেল 50 তে। এবং খুব ভাইটাল যেটা হচ্ছে আর্টিকেল 51 এর মধ্যে আমরা দেখব রিলেটিং টু ইন্টারন্যাশনাল পলিসি। আমরা ইন্টারন্যাশনাল পলিসি সংক্রান্ত বিষয়কে আইডিয়াল কনসেপ্ট হিসেবে আমরা ধরেছি, রিয়াল কনসেপ্টের মধ্যে আনিনি। আর্টিকেল 51 একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছে কি কি করবে ইন্টারন্যাশনাল
পলিসি সংক্রান্ত বিষয়। এখানে বলা হয়েছে যে প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে তার নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। মেইনটেইন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন বিটুইন বিভিন্ন স্টেটের সঙ্গে একটা নৈতিক ন্যায়নীতিপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করবে। ফস্টার রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ট্রিটি অব্লিগেশন, বিভিন্ন রকম যে আন্তর্জাতিক সন্ধি চুক্তি এগুলো স্বাক্ষরিত হয় তার প্রতি একটা বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোকে মেনে চলা এবং সেগুলোর প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করা, এবং এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস বাই আরবিট্রেশন। বিভিন্ন রকম আন্তর্জাতিক যে ডিসপিউট গুলো রয়েছে, বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে মেনটেন করার জন্য ব্যবস্থা করা এবং সেটেলমেন্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এই বিষয়গুলো কিন্তু রয়েছে ভারতের যে ভারতের সংবিধানের যে ৪র্থ অধ্যায়, যেখানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির কথা বলা হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলির কথা পরিষ্কার করা হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এই যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সেগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে। এখন এগুলোর রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলোর কোনো কিন্তু লিগাল স্যাংশন নাই, এগুলোর কিন্তু কোনো মানে আইনগত কোনো ভিত্তি এর পিছনে নেই। এগুলো মূলত হচ্ছে ভারতকে একটা ডেমোক্রেসি রাষ্ট্র হিসাবে তৈরি করার ক্ষেত্রে এই প্রিন্সিপাল গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করেছি। আমরা সংবিধান তৈরি হওয়ার পরে আজকে প্রায় আমাদের 70 বছর অতিক্রান্ত, সংবিধান গৃহীত হওয়ার পর এই দীর্ঘ 70 বছর ধরে আমরা কি করেছি, বিভিন্ন রকমের আইন তৈরি করেছি, আমরা কি করেছি তার জন্য বিভিন্ন রকম স্কিম গ্রহণ করেছি। আমরা ভারত রাষ্ট্রের যে এমপ্লয়মেন্ট পভার্টি ইরেডিকেট করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা, একের পর এক পরিকল্পনা, আজকে প্রায় 50-এর উপরে পরিকল্পনা ভারত সরকার গ্রহণ করেছে পভার্টি ইরেডিকেশন করবার জন্য। এরকম ইকোনমিক ইকুয়ালিটি প্রতিষ্ঠা করবার জন্য, এডুকেশনাল অ্যান্ড হেলথ সার্ভিস ইমপ্রুভ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে 70 বছর পরেও সেগুলো ব্যবস্থাপনা গ্রহণ করেছি ঠিকই, কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত কিন্তু গ্রহণ করা হয়নি। কারণ এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেলথের কি করুণ অবস্থা, এটা কিন্তু আমরা আরেকবার করে আমাদের সামনে উঠে আসলো। আমরা দেখেছি যে সেখানে জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভকে সেপারেট করার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে 1993 খ্রিস্টাব্দের 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। আমরা এখানে 11 নম্বর তপশিলকে যুক্ত করেছি, ফলে সেখানে মহিলাদের জন্য রিজার্ভেশন করেছি। এইগুলো রাষ্ট্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা গান্ধীয়ান প্রিন্সিপাল ফিলোসফিকে মান্যতা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা স্টেপ গ্রহণ করেছি, সেগুলা সবই ঠিক আছে। এইগুলো সবই হচ্ছে আমাদের ভারত রাষ্ট্রকে একটা জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা পদক্ষেপ। কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা স্বীকার করতেই হবে, যেখানে আমাদের এখনো কিন্তু ভারত রাষ্ট্রকে যথার্থ একটি ওয়েলফেয়ার স্টেট হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এখনো কিন্তু অনেক রাস্তা আমাদের অতিক্রম করতে হবে, অনেক কাজ এখনো আমাদের করার কিন্তু বাকি রয়ে গেছে। বিশেষ করে দেশের দরিদ্র মানুষ, যাদের আজকে পর্যন্ত ভারত রাষ্ট্র মানুষের কর্মের সংস্থান করতে পারেনি বলেই মানুষের এই যে আজকে পরিযায়ী শ্রমিক, আমরা মাইগ্রেন্ট লেবারের কথা দেখছি, আর লক্ষ লক্ষ মানুষ কাজের সন্ধানে বাড়ি থেকে দূর দূরান্তে তারা চলে গেছে। করোনা প্যান্ডেমিক না হলে এই বিষয়টি আমাদের সামনে এত পরিষ্কার ভাবে উঠে আসতো না। কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার, কোন সরকারের কাছে পরিষ্কার হিসাব নেই কত মানুষ তারা বাইরে কাজের জন্য গেছেন, কত মানুষ বিভিন্ন ভাবে তারা দিন যাপন করছেন, সেই বিষয়ে কোনো হিসাব নাই। আমরা ফ্রি এডুকেশনের কথা বলছি, 14 বছর বয়স পর্যন্ত সেটা সাংবিধানিক বিধিবিধান ব্যবস্থা গ্রহণ করেছি, আমরা মৌলিক অধিকার হিসেবে, মৌলিক কর্তব্য হিসেবে স্থান দিয়েছি। কিন্তু এখনো ভারতবর্ষের প্রচুর বাচ্চা, 14 বছরের নিচে শিশু, তারা কিন্তু স্কুল ড্রপ আউট, তারা স্কুল থেকে বেরিয়ে গেছে, তারা পড়াশোনাকে কন্টিনিউ করতে পারছে না। সেই বিষয়ে কিন্তু এখনো রাষ্ট্র কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাহলে এই যে বিভিন্ন রকম যে ব্যবস্থাপনাগুলোর কিছু কিছু ঘাটতি রয়েছে, এগুলোকে আমরা আশা করব অল্প দিনের মধ্যেই ভারত রাষ্ট্র এগুলোকে ওভারকাম করবে এবং যথার্থই এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি গুলোকে ভিত্তি করে, এগুলোর উপরে বেস করে, এই যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে ভারত রাষ্ট্র আগামী দিনে একটা যথার্থই জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে।
এই আশা আমরা করতেই পারি।